হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যদি নিজেদের চেঞ্জ না করে তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই খারাপ, অন্ধকার। এবং ক্রিকেটের সাথে সাথে অন্যান্য স্পোর্টস তাদেরও ভবিষ্যৎ খুবই খারাপ। এই জিনিসটাই আজকে এক্সপ্লোর করে দেখব পয়জনাস প্রেম এর প্রথম পর্বে, আনকাট ভার্সন। সো লেটস বিগিন। ক্রিকেটের সাথে বাংলাদেশের মানুষদের একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, অন্যরকম। আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যারা 70s 80s দিকে জন্মগ্রহণ করেছে তাদের জন্য ক্রিকেট অন্যরকম একটা ব্যাপার ছিল। আমরা যখন বড় হয়েছি, ক্রিকেট খেলতে খেলতে বড় হয়েছে। ক্রিকেটের সাথে সাথে অন্যান্য জিনিসও ছিল, ফুটবল ছিল, ব্যাডমিন্টন ছিল, কিন্তু ক্রিকেটটা এটা অন্যরকম ব্যাপার ছিল ক্রিকেটের মধ্যে। ক্রিকেট এমনও দিন গেছে যে গরমে রোজার মধ্যে আমরা ক্রিকেট খেলছি, রোজা রেখে সারাদিন। টেস্ট ক্রিকেট, তাও আবার নর্মাল ক্রিকেট না, টেস্ট ক্রিকেট। সো ওই টাইমটাই এমন ছিল, আমরা খেলা দেখতাম। কেউ পাকিস্তান, ম্যাক্সিমামই পাকিস্তানের ফ্যান ছিল, ইন্ডিয়ার ফ্যান ছিল। ইন্ডিয়ান আর পাকিস্তানি ফ্যানদের মধ্যে একটা কলহ, মারামারি, গালাগালি এইসব ছিল, প্রচণ্ড রকম লেভেলে ছিল। কেউ তেন্ডুলকারের ফ্যান ছিল, কেউ গাঙ্গুলির, কেউ ওয়াসিম আকরাম, আফ্রিদি তো পরে আসলো। ওয়াকারের ফ্যান অতটা ছিল না, শোয়েব আখতারের ফ্যান ছিল বেশি। শোয়েব আখতার, আফ্রিদি, ওরা পুরো পাগল করে ফেলছিল দেশটা। তেন্ডুলকার, গাঙ্গুলি, দ্রাবিড়। কেউ কেউ ছিল যারা নিজের একটু পশ ভাবত, তারা আবার দেখতাম অস্ট্রেলিয়া সাপোর্ট করতো, যারা আসলে বেসিক্যালি এখন রিয়েল মাদ্রিদের সাপোর্ট করে। ওইরকম একটা ব্যাপার ছিল অস্ট্রেলিয়া সাপোর্ট করে, কারণ শিওর শট টুইনার সবই তো জিততো অস্ট্রেলিয়া, এই কারণেই অনেকে সাপোর্ট করতো। জয়ীদের পক্ষে থাকাটা এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। মানুষ কখনো হারতে চায় না, ভাবে যে জয়ীদের পক্ষে থাকাটাই বুদ্ধিমানের কাজ। এটা অনেকে করছে। লারার কিছু ফ্যান ছিল, ইংল্যান্ডের ফ্যান খুবই কম ছিল, বাট একটা ক্রিকেটের একটা আমেজ ছিল, একটা পরিবেশ ছিল। এখন যেমন আপনারা ফুটবলের ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার একটা ব্যাপার দেখতে পারেন, সিমিলার টাইপের ব্যাপারটা ক্রিকেট নিয়েছিল। কেউ পাকিস্তান, কেউ ইন্ডিয়া। শারজা ট্রফি ছিল, শারজা। আমরা তখন জানতাম না যে এগুলো ফিক্সিং ছিল, ম্যাচগুলো ফিক্সড হওয়া বা এখানে টাকার পয়সার লেনদেনের এসব ব্যাপারগুলো আমরা তখন অবগত ছিলাম না। এত ট্যাবলেট ছিল না, তো পেপার ছিল না, টুইটার ফেসবুক এগুলো তো তখনও ছিলই না। সো আমরা দেখতাম, আমরা এনজয় করতাম। দেখার সুযোগও কম ছিল, খুবই কম খেলা হতো, টেলিকাস্টও কম হতো, টিভির সংখ্যাও কম ছিল। কমিউনিটিতে কারো বাসায় যদি টিভি থাকতো, সবাই এখানে গিয়ে জড়ো হয়ে যেত খেলা দেখতে একসাথে। সো আলিফ লাইলা টাইপের একটা ফিল ছিল যখন একটা ক্রিকেট খেলা হতো, স্পেশালি ইন্ডিয়া পাকিস্তান, যেটা শারজার ক্ষেত্রে খুবই হতো, খুবই বেশি। হঠাৎ করে 96-এর ওয়ার্ল্ড কাপটা ছিল একটা একটা আলোড়ন এশিয়ার জন্য, কারণ ফার্স্ট টাইম একটা এশিয়াতে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। জয়সূরিয়া, কালবিতা রানা, আরাবিন্দা ডিসিলভা, ওদের খেলা দেখে কত মানুষ ক্রিকেটের প্রেমে পড়ে গেছে। ক্রিকেট একটা ফেনোমেনন ছিল ওই টাইমে। তারপর সামথিং ইন্টারেস্টিং হ্যাপেন্ড। 1999-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল। এর আগ পর্যন্ত আমরা কখনো আসলে বাংলাদেশকে নিয়ে ক্রিকেটে ওই রকমভাবে চিন্তাই করে দেখিনি। আমরা ভাবছিলাম এটা হলো বড় বড় দেশের খেলা, আমরা একটা ছোট দেশ হিসেবে আমরা অল্প অল্প খেলতাম, কিন্তু একটু খেলা হয়তো আতার আলী খান, বুলবুলেরা ছিল, আমরা জানতাম। বাট 1999-এর জয়টা অন্যরকম ছিল। যাদের মনে আছে, এটা টিভিতে প্রতিটা নিউজের আগে পাইলটের ওই শটটা দেখে তো ওটা যে কতবার দেখছি জীবনে ভুলতে পারবো না। ওই টাইমটা আমার মনে আছে, আমার স্কুল ছিল ওই দিন। তো স্কুলে যাওয়ার জন্য আমি বের হয়েছি, সাডেনলি রাস্তায় দেখি মানুষজন রং ছড়াছড়ি করতেছে, মানে রং যে যারে পারতেছে রং মারতেছে। মানে ওই টাইমে তো হোলি বাংলাদেশে এত পপুলার ছিল না, ওই টাইমে এটা রাস্তাঘাটে পুরো হোলি।
স্কুলে যেতে পারিনি ওই দিন, কারণ সাদা শার্ট, আমার সাদা শার্ট ছিল, সাদা শার্ট নীল প্যান্ট, রাস্তায় যাওয়ার সময় পুরো শার্ট রঙে ভরে গেছিলো। কেউ স্কুলে জানি, আমরা সবাই আনন্দ উচ্ছ্বাস করেছি। একটা মাইলস্টোনের মধ্যে একটা জিনিস ছিল, বাংলাদেশ 1999 ওয়ার্ল্ড কাপটা খেলবে। ওয়ার্ল্ড কাপ তখন আমাদের ধারণাই ছিল না যে ওয়ার্ল্ড কাপটা কী জিনিস। ওয়ার্ল্ড কাপ বিশাল কিছু ছিল আমাদের জন্য, বিশাল কিছু। আমরা ভাবছিলাম যে যেহেতু নাম ওয়ার্ল্ড কাপ, আমরা ভাবছিলাম পৃথিবীর সবাই ট্রাই করে, সব দেশ তো খেলতে পারে না, 10টা দেশে হয়তো খেলতে পারে, তার মধ্যে বাংলাদেশ ছিল একটা। তো আমাদের তখন আইডিয়া ছিল না যে ওয়ার্ল্ডে ক্রিকেটই হয়তো খেলে 10-12টা দেশ, তার মধ্যে 10 নম্বর ছিল বাংলাদেশ। সো এটা আমাদের জন্য একটা বড় পাওনা ছিল যখন 1999-এর ওয়ার্ল্ড কাপটা আমরা দেখি, স্পেশালি পাকিস্তানের এগেইনস্টে জয়টা। ওইটা একটা অন্যরকম একটা ফিলিং ছিল। এখন সন্দেহ হয় যে আসলে কি বাংলাদেশ জিতেছিল, না ওটা টাকা পয়সা খেয়ে পাকিস্তান হারে গেছিলো, এটা একটা আলাদা ডিবেট। বাট দ্যাট ওয়াজ এ রেভলিউশন। এরপরে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়, টেস্ট খেলা শুরু করে। আমরাও অবাক হই যে বাংলাদেশও টেস্ট খেলতে পারে। ওমা, টেস্ট 3 দিনেই শেষ হয়ে যেত, বাট আমরা অপেক্ষা করতাম 4 দিনে যাক, অ্যাটলিস্ট 5 দিনে যাক। বৃষ্টি হলে আমরা খুশি হইতাম যে ড্রয়ের দিকে আগাচ্ছে, অ্যাটলিস্ট একটা ড্র আসুক। ক্রিকেটটা এরকমভাবেই ছিল আমাদের জীবনে, যে বাংলাদেশ খেলতেছে, বাট সবারই একটা করে ফেভারিট টিম আছে, কারো ইন্ডিয়া, কারো পাকিস্তান, মোস্টলি। তারপর 2007-এর ওয়ার্ল্ড কাপটা যখন আসলো, তখন বাংলাদেশের নতুন নতুন প্লেয়াররা, এই তামিম সাকিব ওরা আসলো। এদের মধ্যে একটা অ্যারোগেন্স ছিল অ্যাজ ইন ইন্ডিয়াকে হারালো, ইন্ডিয়ার সাথে খেলার মাঝখানে স্লেজিং, এটা একটা ভাব চলে আসছিল। ভাবটা দর্শকদের মধ্যে চলে গেছিল। দর্শকরা কেমন সাডেনলি ভাড়ানো শুরু করলো, তারাও অনেক বড় একটা দলের সাপোর্টার, তাদের কথাবার্তার মধ্যে চেঞ্জ চলে আসলো। কনফিডেন্স জিনিসটাই এমন, টিম যদি নিজে কনফিডেন্ট থাকে তাহলে দর্শকদের মধ্যে ওটা পাস অন হয়ে যায় সামহাও। তো 7-এর পরে বাংলাদেশের সবাই চিন্তা করা শুরু করলো যে বাংলাদেশও ক্রিকেটের একটা বড় দেশ, এবং যেহেতু সাপোর্টের সংখ্যা প্রচুর টাকা ছিল, ওই সময় থেকেই টাকা শুরু হয়েছে। সো এক সময় বাংলাদেশ খুব ভালো করবে, এরকমই একটা আশা ছিল। এরপর বাংলাদেশ আস্তে আস্তে ভালো খেলা শুরু করলো, মানুষের মধ্যে কনফিডেন্সও বাড়লো, বিভিন্ন রেকর্ডও চলে আসলো। সাকিব আল হাসান বাংলাদেশের একজন প্লেয়ার, সে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে গেল। তো একটা অ্যারোগেন্স লেভেল কিন্তু চলে আসছিল ফ্যানদের মধ্যে থেকেই। হঠাৎ করে কেন যেন ব্যাপারটা টার্ন নিল হলো দেশাত্মবোধকের দিকে, যে দেশের ক্রিকেট সাপোর্ট না করলে আপনি রাজাকার, এই ধরনের একটা স্টিগমা শুরু হয়ে গেল দেশে, যে ইন্ডিয়ার পাকিস্তানের সাপোর্টার স্পেশালি, কেউ যদি বলে সে পাকিস্তানের সাপোর্টার তাহলে তো সে নিশ্চিত রাজাকার। আস্তে আস্তে যারা ইন্ডিয়া সাপোর্ট করে তারাও বলতে একটু দ্বিধাবোধ করা শুরু করলো যে তারা ইন্ডিয়া সাপোর্টার। সো পাকিস্তান সাপোর্টার, ইন্ডিয়া সাপোর্টার, যেটা 99% বা 95% ছিল জনগণ, তারা আস্তে আস্তে সবাই বাংলাদেশের সাপোর্টার হয়ে গেল। তো এতে কি হয়, এখানে একটা ব্যাপার আছে, ক্রিকেটের প্রতি যে একটা পাগলামি ছিল, পাগলামিটা ছিল আপনি আপনার প্রতিপক্ষ কারোর সাথে তর্ক বিতর্ক করবেন। অবশ্যই এটা ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা এখনও বিরাজমান আছে, ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারকে পচায়, ভাইস ভার্সা। তো এই পচানোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। পচানো নেওয়া, পচানো দেয়া, এই দুইটার মধ্যেই কিন্তু আপনার ভালোবাসা আস্তে আস্তে বাড়ে বা গাঢ় হয়। এখন যখন ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, সবাই ইন্ডিয়ান সাপোর্টার, পাকিস্তান সাপোর্টার, সবাই এখন কী হয়ে গেল, বাংলাদেশের সাপোর্টার। সো কে কারে পচাবে, কেউ কাউরে আর কিছু বলতে পারতো না। সবাই কালেকটিভলি ও খারাপ খেলছে, প্লেয়ারের দোষ, পাপনের দোষ, এরকম করে দোষ দেওয়া শুরু করলো। এতে কি হয়, আপনার যে আগ্রহটা খেলা দেখার প্রতি, আপনি যদি ট্রেন্ডটা দেখেন, যে
এই খেলা দেখার প্রতি আগ্রহটা বা খেলা নিয়ে আলোচনা করার প্রতি আগ্রহটা আস্তে আস্তে কিন্তু কমে গেল। ক্রিকেটের ক্ষেত্রে যে একটা উন্মাদনা ছিল বাংলাদেশের মধ্যে, একটা সাবকন্টিনেন্ট দেশে প্রচুর উন্মাদনা থাকে, এই উন্মাদনাটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। এখন মানুষ ক্রিকেট দেখে। ক্রিকেট নিজেও চেঞ্জ হয়ে গেছে, অনেক ধরনের চেঞ্জ আসছে। স্পেশালি আইপিএলের পরে তো ক্রিকেট আর চেনাই যায় না। ক্রিকেটের মধ্যে অনেক কিছু চলে আসছে। কিন্তু ওই যে একটা আপনার বন্ধু মনে করেন পাকিস্তানে সাপোর্ট করতো, আর আপনি ইন্ডিয়া সাপোর্ট করতেন, তাহলে ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে যে একটা ক্রেজ, এই ক্রেজটা কিন্তু আর থাকলো না। কারণ এখন সবাই তো বাংলাদেশের সাপোর্টার। ইন্ডিয়া ভালো করলে কি আর পাকিস্তান খারাপ করলে কি, কোনো কিছুতেই কোনো কিছু আসা যায় না। এই আইপিএল ক্রিকেটটাকে পুরো নষ্ট করে দিল। কারণ আইপিএলের পরে বুঝতে পারলো মানুষজন যে ক্রিকেটে আসলে অনেক টাকা, আর টাকাই তো সব কিছু নষ্ট করে। প্লেয়াররা হঠাৎ করে বুঝতে পারলো যে টিম জিতুক আর না জিতুক, প্লেয়ারের পারফর্ম করাটাই মূল। মোটামুটি 30-40 রান করতে পারলে একটা সিকিউর স্পট হয়ে যায় ব্যাটসম্যান হিসেবে। বোলার হিসেবে একটু 2-3টা উইকেট পাইলেই হয়, সেটা যত রান দিয়েই হোক। দলে টিকে থাকাতেই প্লেয়ারদের জন্য মুখ্য হয়ে দাঁড়ালো। সবাই দলে থাকতে চায়, কারণ দলে থাকলেই টাকা, দলে না থাকলেই তো টাকার সমস্যা শুরু হয়ে যায়, কারণ ফার্স্ট ক্লাস লিগে ওইরকম টাকা পয়সা নেই। এই টাকার পেছনে ছুটতে যেতে সবাই কী করলো, সেলফ সেন্ট্রিক হয়ে গেল। আমি এখনও মনে আছে বাংলাদেশ 200 রানে হাঁটতেছে, আর কপালি 70-80 রান করে একটা বিজয়ীর হাসি, এবং বাংলাদেশের নিউজ পেপারে লেখা আসে যে কাপালির অসাধারণ ইনিংস। ভাই, 200 রানে যদি কেউ ম্যাচ হারে, ওইখানে লাস্ট 7 উইকেট যাওয়ার পরে 70-80 রান করে কী লাভ? কী লাভ? দরকার আছে কোনো? এরপর থেকে সবাই সেলফ সেন্ট্রিক যখন খেলা শুরু করলো, তখন পারফরমেন্স তো অবশ্যই ডিপ করবে, কারণ টিম ওয়ার্ক না থাকলে কখনো জিততে পারবে না। বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলে, এত বছর ধরে, স্টিল বাংলাদেশে কিন্তু অর্জন বলতে কিছু নেই। বাংলাদেশের কোনো অর্জন নয়, এটা একটা অবাক করা জিনিস। কয়েকবার ফাইনাল খেলছে, এটাই অর্জন। বিশ্বকাপ থেকে ইন্ডিয়াকে বাদ দিয়ে দিচ্ছে, এটাই তো অর্জন, তাই না? অর্জন এর বাইরে তো আর তেমন কিছু নেই। মিরপুরে একটা পিচ বানায় রাখছে, পিচ বল ওঠেই না অ্যাজ এ ব্যাটসম্যান। এটা কোনো পিচ? বাংলাদেশ, অনেকে আর্গিউ করে যে বাংলাদেশ আসলে ক্রিকেটকে অনেক কিছু দিছে, যেমন সাকিব আল হাসানের মতো একজন দিছে, কিন্তু সাকিব আল হাসান ও কিন্তু ভালো খেলোয়াড় না, ও এক্সাইট করে না কাউকে। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নকল করে বোলিং করতেছে, বা ওর ব্যাটিং স্টান্সের মতো করে দাঁড়ায় কেউ ব্যাটিং করতেছে, এরকম কেউ ইন্সপিরেশন, কিন্তু কেউ এক্সাইট করে না। আমরা যখন ক্রিকেট খেলতাম, স্পেশালি আমি আমার কথা বলি, আমার বোলিং অ্যাকশন ছিল এক রকম। বোলিং অ্যাকশনে যদি পেস বল করতে যেতাম, তাহলে শোয়েব আক্তারের মতো পেস বল করতাম। যদি লেগ স্পিন করতাম, তাহলে শেরমানের মতো ওদের অ্যাকশনগুলো কপি করতাম। আর মজার বিষয় হলো, সাকিব নাম্বার 1 অলরাউন্ডার, বাট সবসময় ওর কম্পিটিশন কিন্তু ছিল কারা? রবীন্দ্র জাদেজা, টেস্টে ছিল মনে হয় রবিচন্দ্রন আশ্বিন। এই ছিল ওর কম্পিটিশন। মানে প্রপার অলরাউন্ডার তো আর পায় নাই, লাইক অ্যান্ড্রে ফ্লিনটফ। ওরা যদি কম্পিটিশনে থাকতো, দেন ও আমার মনে হয় না এতদিন নাম্বার 1 অলরাউন্ডার থাকতে পারতো। টাইমে এটা ছিলই না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সাকিব আর সুনীল নারায়ণ হচ্ছে বোলার, ও কিন্তু অলরাউন্ডার না। সুনীল নারায়ণ দুজনেই কিন্তু কেকেআরের হয়ে আইপিএল খেলা শুরু করলো। সাকিব অলরাউন্ডার হিসেবে, স্পিনিং অলরাউন্ডার, আর নারায়ণ হলো পুরা স্পিনার। মজার বিষয় হলো নারায়ণ কিন্তু এখনও কেকেআরের হয়ে খেলতেছে, এই আইপিএলেও খেললো, এবং অ্যাজ অলরাউন্ডার খেলতেছে, কারণ সে এখন তার ব্যাটিং ইমপ্রুভ করে সে কিন্তু ওপেনার হিসেবে এখন খেলতেছে।
আর সাকিব ও তো কে আর কবেই ওকে ছেড়ে দিছে। ও হি ওয়াজন্ট গুড এনাফ ফর আইপিএল, গুড এনাফ ফর হি ওয়াজন্ট। সো ও তো স্ট্যাটিস্টিক্স আপনি আমাকে অনেক দেখাতে পারবেন, স্ট্যাটিস্টিক্স দেখায় বলবেন সাকিব এইদিকে ভালো, ওইদিকে ভালো, এই র্যাঙ্কিংয়ে ভালো, ওই র্যাঙ্কিংয়ে ভালো, বাট র্যাঙ্কিং ইজন্ট এভরিথিং। সি রিয়েল কম্পিটিশন যখন আসছে তখন কিন্তু কে ও সুনীল নারায়ণের সাথেই অলরাউন্ডার হিসেবে পারে নাই। সুনীল নারায়ণ ইজ এ বেটার বোলার অ্যান্ড অফকোর্স এ বেটার ব্যাটসম্যান অ্যাট আইপিএল। এই যে আইপিএল ইন্ডিয়া বাংলাদেশ এই যে একটা দ্বন্দ্ব হলো, এইখানে আমাদের লসটা কোথায় হলো এটা আমি একটু বলার চেষ্টা করি। ইন্ডিয়া বাংলাদেশ একটা পারস্পরিক সুসম্পর্কের একটা দেশ। এখানে কিন্তু সম্পর্কটা অনেক জটিল এবং অনেক ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ, মোর ফর বাংলাদেশ দ্যান ফর ইন্ডিয়া। যখন ইন্ডিয়ায় কিন্তু ক্রিকেটটা ইজ নট অনলি অ্যান স্পোর্ট, এটা পুরা জাতিটাকে একসাথে ইট ইউনাইটস পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট কালচার। এটা কিন্তু একটা পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল একটা অস্ত্র হিসেবেও কিন্তু এটা প্রত্যেকটা সরকার ক্রিকেটকে ইউজ করে। বেস্ট এক্সাম্পল হলো পাকিস্তান আর ইন্ডিয়ার সম্পর্ক যখন থেকে খারাপ হওয়া শুরু করলো, ওদের কিন্তু নিজেদের মধ্যে খেলা জিরো হয়ে গেল, খেলেই না। এখন ওয়ার্ল্ড কাপে হয়তো বছরে দু একবার খেলে, আইপিএল থেকে সকল পাকিস্তানিদের বাদ দিয়ে দিল, রাইট? সো ক্রিকেট কিন্তু একটা পলিটিক্যালি, মানে ক্রিকেটের থেকে পলিটিক্সটা, ন্যাশনাল পলিটিক্সটা কিন্তু খুব একটা বাদ দেওয়া যায় না। এখন বাংলাদেশের সাথে যখন ইন্ডিয়ার কথাবার্তা শুরু হলো, তর্কাতর্কি শুরু হলো ফেসবুক কমেন্টে, বিভিন্ন জায়গায়, তো সম্পর্কটা কিন্তু তিতা হয়ে গেল। বাংলাদেশ, আমি কয়েকটা রিপোর্টও দেখলাম যে রিপোর্টাররা থাকার জায়গা পাচ্ছে না, বাংলাদেশি ট্যুরিস্টরা গিয়ে হোটেল পাচ্ছে না। এগুলো কিন্তু খুব খারাপ একটা সাইন। কারণ বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সেইটা ট্রেড বেনিফিটসের জন্যই হোক আর মেডিকেল হেলথ কেয়ারের জন্যই হোক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক কিন্তু খুবই ভালো রাখতে হবে। এই সম্পর্কটা কিন্তু এই ক্রিকেট, যেটা ইউজুয়ালি স্পোর্টস ইউনাইটস ডিফারেন্ট নেশনস টুগেদার, সেই ক্রিকেটই আমার কাছে মনে হচ্ছে যে দুইটা নেশনের মধ্যে আরও সম্পর্কটা নষ্ট করতেছে। এবং এইটাতে এই যে সম্পর্কটা নষ্ট হচ্ছে, এই সম্পর্ক নষ্টের যদি আমি বলি সিংহভাগ এফেক্টটা কিন্তু বাংলাদেশেই হবে, ইন্ডিয়ার থেকে বেশি। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটা আপনার ওপিনিয়ন থাকতে পারে, এটা পলিটিক্যালি মোটিভেটেড হোক অথবা পার্সোনাল ওপিনিয়ন হোক, আপনি হয়তো ইন্ডিয়াকে পছন্দ নাও করতে পারেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দুইটা দেশ যেহেতু পাশাপাশি এবং একটা দেশের চেয়ে অনেক গুণে বড়, তার মানে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় রাখাটাই ছোট দেশের জন্য সুবিধাজনক। আপনার পছন্দ না বলেই যে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন তা না, ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনাকে তো মানায়েই চলতে হবে। এই সম্পর্কটা ক্রিকেট কিন্তু তিতা করে দিয়েছে, বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা। সাথে সাথে টাইম আউটের ঘটনাটা যদি আমি রিফ্লেক্ট করি, শ্রীলঙ্কার সাথেও কিন্তু সম্পর্ক অনেকটা তিতা করে দিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে। আমরা যারা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান কোনো কাজের জন্যই হোক বা কারোর সাথে যখন কথা বলি, তখন কিন্তু একটা তিক্ততা পাওয়া যায় যখন ক্রিকেটের ইস্যুটা চলে আসে। দেখা গেলো ইন্ডিয়ার সম্পর্ক ভালো, যেমন আই হ্যাভ পার্সোনাল ডিলিংস উইথ লটস অফ ইন্ডিয়ান ও শ্রীলঙ্কান ফর ওয়ার্ক রিলেটেড ইস্যু। ওদের সাথে কী হয়, সারাক্ষণই ভালো থাকে, বাট এই ক্রিকেটের টপিকটা যখন আসে তখন একটা তিক্ততা কিন্তু পাওয়া যায়। এটা যার লেভেল থেকে সে সময় হয়তো আপনারাও ফিল করছেন। এটা কিন্তু রিসেন্ট একটা ফেনোমেনন। এটা ক্রিকেটের কারণেই কিন্তু এই সম্পর্কটা তিক্ত দেখা যাচ্ছে। এইটা আপনার জন্য, আমার জন্য, একটা দেশের জন্য একটা লস। কারণ একটা খেলা যেটা
যেটা এখন দেশপ্রেমের রূপ নিয়ে গেছে, যে সিনোনিম ফর দেশপ্রেম। আই ডোন্ট নো ওয়াই, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, যে মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে ক্রিকেট, বাংলাদেশের টিমকে সাপোর্ট করা দেশপ্রেম, মানে দেশপ্রেমিক হওয়া সেম। এটা একটা হাস্যকর ব্যাপার বাংলাদেশের। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ক্রিকেট একটা প্রোডাক্ট, তো আপনি যখন একটা প্রোডাক্টের পিছনে টাকা খরচ করবেন, তখন আপনি অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি চাইবেন, তাই না? যেমন আমি দুটো এক্সাম্পল দিই। ফার্স্ট ওয়ান, যে মনে করেন আপনি একটা সাবান কিনতে গেলেন, সাবান কিনতে গিয়ে আপনি বেশি দাম দিয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের লাক্স সাবানই কিনতেছেন, বাংলাদেশের মেরিলগুলো না কিনে, কারণ ইটস বেটার কোয়ালিটি। এটা তো এটা মিন করে না যে আপনি দেশপ্রেমিক না, তাই না? এখন প্রোডাক্টের বেলা আপনি ছাড় দিলেন, আপনি বললেন যে প্রোডাক্টটার স্পোর্টস এক জিনিস না, ওকে, আমি আরেক দিকে যাই তাহলে। মনে করেন আপনি বিসিবি যেমন একটা বাংলাদেশি সরকারি প্রতিষ্ঠান, সিমিলারলি এফডিসিও তো বাংলাদেশি, তারাও কম্পিট করতেছে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, তারাও মুভি বানাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিট করে। তো আপনি কেন বাংলা মুভি দেখতেছেন না ওই প্যাশন সহ, যেই প্যাশনে আপনি ইন্ডিয়ান বা হলিউডের মুভি দেখতেছেন? তখন আপনার দেশপ্রেমটা কেন কোশ্চেনেবল হচ্ছে না? সেম জিনিস আপনি বাংলাদেশের ক্রিকেটকে যদি বাদ দিয়ে যদি অস্ট্রেলিয়ার ক্রিকেট সাপোজ আপনি দেখেন, বা ইন্ডিয়ার ক্রিকেট যদি আপনি ফলো করেন, তাহলে আপনি দেশপ্রেমিক না, এইটা একটা চলে আসে। সিমিলারলি আমি যদি একই যুক্তি দিই যে বাংলাদেশের যে মুভি আছে, এই মুভিগুলো আপনি না দেখে আপনি হলিউডের মুভি, শাহরুখ খানের মুভি এগুলো দেখতেছেন, তার মানে আপনি দেশপ্রেমিক না। যুক্তিটা কি সিমিলার দাঁড়ায় না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, যুক্তিটা সিমিলার। এইটা একটা একটা পলিটিক্যাল একটা ইমোশন, পলিটিক্যাল একটা এজেন্ডা আপনাদের আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে খেলা দেখতে হবে, বাংলাদেশে খেলা দেখতে হবে, বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, তা নাহলে আপনি দেশপ্রেমিক না। তার মানে হলো বাংলাদেশ যেমনই খেলুক, নেপালের সাথে হারুক, উগান্ডার সাথে হারুক, ইউএসের সাথে হারুক, পাপুয়া নিউগিনির সাথে হারুক, সারা বছর কিছু না জিতুক, আপনাকে সাপোর্ট করেই যেতে হবে। এটা একটা কেমন, মানে আপনি একবার মনে করেন বিয়ে করে ফেলছেন, আপনার গার্লফ্রেন্ড একবার বউ হয়ে গেছে, এখন ও আপনাকে টর্চার করুক, ঝাড়ু দিয়ে পিটা, মেন্টাল টর্চার, ফিজিক্যাল অ্যাবিউজ করুক, যা ইচ্ছা করুক, ডিভোর্স আর আপনি নিতে পারবেন না। এইটা এই যুক্তিটা আমি মানে পারফরমেন্সের সাথে কোনো সম্পর্ক নয়, আপনার এটা সাপোর্ট করেই যেতে হবে। এটা যদি আপনি এজেন্ডা হিসেবে দেখেন, তাহলে এটা লাভ কী হয়? বিসিবির অনেক লাভ হয়। আপনি সাপোর্ট করে গেলে 16 কোটি দর্শকের যদি একসাথে বসে খেলা দেখে বিসিবি অনেক টাকা কামাইতে পারে, এটা একটা লাভ। সো আপনি অন্য কোনো দেশের বা অন্য কোনো খেলা আপনি দেখলে এটা বিসিবির জন্য লস। এক সেকেন্ড হলো সরকারের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা। যে কোনো ইস্যু যেগুলো আছে, রিয়েল ইস্যুস, সোশ্যাল ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, এগুলো নিয়ে আপনি যত কম মাথা ঘামাবেন তত সরকারের জন্য ভালো। সরকার যত আপনাকে বিজি রাখতে পারে তত আপনার সরকারের জন্য ভালো, আপনার জন্য খারাপ। ক্রিকেট দিয়ে সরকার আপনাকে বিজি রাখতে পারে, ক্রিকেটের ইস্যুগুলোকে মনে হয় যে এই ইস্যুটাই মেইন আপনার জীবনে, ওয়ারাস দেয়ার আর অনেক ইস্যুস যেগুলো আপনার জন্য আরও অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি, কিন্তু আপনি এগুলো ফোকাস করেন না। কারণ কি? কারণ আপনি তো ক্রিকেটের তামিম সাকিবকে কী বললো, সাকিব কেন তামিমকে বাদ দিল, লিটন দাস কেন টিমে থাকে, এইসব নিয়ে আপনি বেশি ব্যস্ত। আর যদি ব্যস্ততা এখান থেকে যদি একটু সরেন, তাহলে সাকিব কটা বিয়ে করলো, পরিমণি কোথায় গেল, রাজ কী করতেছে, হিরো আলম কেন রবীন্দ্রনাথের গান গেল, এই ধরনের হাজার হাজার ইস্যু আছে। এই ইস্যুগুলো হলো একটা এসকেপ পয়েন্ট, যে আপনাকে রিয়েল ইস্যুগুলোকে দেখার সময় দেবে না। আপনি আপনার যৌবন বয়সটা আপনি এইভাবে এইসব মেমে বানাইতে বানাইতে দেখতে দেখতে আপনি পার করে দেবেন। পার করে দিলে এক সময় মানে আপনি আবার রিটায়ারমেন্টে চলে যাবেন,
মানে একটা রোবোটিক সোসাইটির মতো সরকার চায় যে আপনি কৈশোরের পর থেকে কামানো শুরু করলেন, সরকারকে ট্যাক্স দিলেন, আর এই ছোটোখাটো এন্টারটেনমেন্ট যেগুলো আছে হাসি মজা করতে করতে আপনি 60 পর্যন্ত পার করে ফেললেন। আপনার জীবনের যে রিয়েল ইস্যুগুলো, যে ইস্যুগুলো নিয়ে আপনাকে চিন্তা করা দরকার, যে ইস্যুগুলো নিয়ে আপনার প্রতিবাদ করা দরকার, যে ইস্যুগুলো নিয়ে আপনার কথা বলা দরকার, যে ইস্যুগুলো নিয়ে আপনার জানা দরকার, ওই ইস্যু বাদ দিয়ে আপনার জানতে হবে শান্তর অ্যাভারেজ কত, এমন একটা টিম যার কোনো অর্জনই নেই, আপনি আপনার লাইফ টাইমে কিছু পাবেন না, বাট আপনাকে বিজি রাখবে যে ওর অ্যাভারেজ কত, ও কেন দলে আছে, ও কেন দলে নেই, ও এইখানে কত পলিটিক্স কত খারাপ। আর এর মাঝখানে তো আছে দু একজন করে সাকিব আর মাশরাফির মতো আবেগে আপ্লুত হয়ে তারা মানুষের ইমোশন নিয়ে খেলবে, এরপরে আবার খেলা শেষ করার আগেই আবার আপনাদের ভোট নিয়ে খেলবে, এমপি হয়ে যাবে আপনাদের উপরে। আপনাদের ভালোবাসায় যারা এত বড় হয় তারাই আবার আপনাদের উপরে শোষণ শুরু করবে। এটা একটা সাইকেলের মতো। এই সাইকেল, এগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব পরের পর্বগুলোতে। আপাতত এখানেই থাক। বাংলাদেশ ইউএসের সাথে হারছে, সামনে আর কার কার সাথে হারে কোনো ঠিক ঠিকানা নেই। সেফুদা যেটা বলছে, এদের দিয়ে আসলে ক্রিকেট না খেলা, এদের দিয়ে হাল চাষ করানো উচিত। কথাটা বলছে হয়তো ভাইরাল হওয়ার জন্য, বাট কথাটা অতটাও অযৌক্তিক না। সামনের পর্বগুলোতে অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করব। ইন দ্য মিন টাইম, যাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই বলবেন, আর যাদের কাছে যদি খারাপ লেগে থাকে, অবশ্যই অনেকের কাছে খারাপ লাগবে, আই এক্সপেক্ট, তারাও জানাবেন। আর পরের পর্ব দেখার জন্য বা শোনার জন্য আমন্ত্রণ রইল। সো টেক কেয়ার, বাই বাই।